যুদ্ধ জাহাজে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ মানে সরবরাহ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তো এতে করে আপনার কাছে কি মনে হচ্ছে? এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইতালি এবং স্পেন থেকে সেনা সৈন্য সরিয়ে আনার পরিকল্পনা করছে। আর এটা কি ইরান মানে মানে আতঙ্কগ্রস্ত যে যুক্তরাষ্ট্র আবার এটার হামলা চালাবে, নাকি সত্যি সত্যি আসলে যুক্তরাষ্ট্র চালাবে? যুক্তরাষ্ট্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে, কিন্তু সেরকম নিশ্চিতভাবে কোনো খবর পাওয়া যায়নি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। আমি আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সহ আলোচক ইফতেখার মিঠু ভাই এবং ফরিদ পাঠান ভাই, ভাইদেরকে সালাম। আপা, আপনাকে সালাম এবং ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। তো আমি শুরুতেই এই তেলের প্রাইস নিয়ে একটা কথা শুধু বলতে চাই যে তেলের দাম যে শুরুতে যেটা বেড়েছিল, এটাকে সবাই বলে যে এটা অনেকটা ভয়ে বেড়েছিল। বাট এখন যেটা বাড়ছে এবং যেটা বাড়বে, এটা হলো দি অ্যাকচুয়াল শর্টেজ। এই এখন যেগুলো হচ্ছে এটা হলো অ্যাকচুয়াল শর্টেজ। এর ভিতরে কোনো আহ, এর ভিতরে কোনো ফ্যাব্রিকেশন নাই, এবং এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আর দ্বিতীয়ত, আপনি যে কথাটা বললেন, দেখেন, এই যুদ্ধের একটা কথা আছে যে পজ মানে হলো প্রিপারেশন। এখন তো একটা পজ চলছে যুদ্ধের। এই পজ মানেই হলো প্রিপারেশন ফর দি নেক্সট ফেজ। তো এই প্রিপারেশন কিন্তু দুই পক্ষই নিচ্ছে। এবং আমি গতকালকে আরেকটা অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন। উনি ইরান থেকেই সংযুক্ত হয়েছিলেন আমাদের সাথে। তার সাথে আমি দীর্ঘ সময় ধরে অনেকগুলো বিষয়ে আলাপ করেছিলাম। তো উনি যেটা বললেন যে ইরান একেবারেই পেনিক না, এবং ইরান সম্পূর্ণভাবে তৈরি আছে। একই সাথে ইরানকে নিয়ে অনেকগুলো মিস ইনফরমেশন রিউমার হিসেবে ওয়েস্টার্ন মিডিয়ায় প্রোপাগান্ডা হিসেবে বাইরে ছড়াচ্ছে যে তাদের প্রশাসনের ভিতরে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, অথবা আহ, ইরানের সম্পদ শেষ হয়ে যাচ্ছে, অথবা এই যে ইকোনমিক ব্লকেডে ইরানের খুব ক্ষতি হচ্ছে, এরকম না। যেটা জানলাম যে ইরান তার খাবার এবং অন্যান্য বিষয়ে যথেষ্ট আত্মনির্ভরশীল, মানে সে সেলফ কন্টেন্ট, মানে সে নিজে চলতে পারে। এবং ইরানের সাথে যে বর্ডার গুলো আছে, তাদের সাথে তাদের সুসম্পর্কের কারণে ওই লজিস্টিক সাপোর্ট গুলো আছে। তার মানে ইরানের পর্যাপ্ত অক্সিজেন আছে এবং ইরান চালিয়ে নিয়ে যেতে পারবে। এখন আমি ইরানের দৃষ্টিতে যদি পুরো বিষয়টা দেখি, যে তাহলে যুদ্ধটাকে আমি কিভাবে দেখছি, অথবা নেগোসিয়েশনটাকে কিভাবে দেখছি, আমি ইরানের দৃষ্টিতে দেখার চেষ্টা করছি। দেখেন, ইরান আমেরিকা এবং ইসরায়েলকে তার জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে, তার অস্তিত্বের জন্য থ্রেট মনে করে আমেরিকা এবং ইসরায়েলকে। একই সাথে ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে, তার এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে ইসরায়েল ইরানকে। আমেরিকারও একটা সেগমেন্ট আছে, তারাও ইরানকে তাদের জন্য হুমকি মনে করে। এইরকম মুখোমুখি অবস্থায় এদের একটা যুদ্ধ এত সহজে থেমে যাবে, অথবা একটা নেগোসিয়েশন এত তাড়াতাড়ি হবে, এটা আশা করার কোনো কারণ নাই। একই সাথে গত 3 দিন আগে একটা সার্ভে হয়েছে ইরানের জনগণের ভিতরে। তো সেখানে জনমত যাচাই, তো সেখানে দেখা গেছে যে ইরানের 100% জনগণ বলেছে যে ইরান যেন তার নিউক্লিয়ার ইস্যু কোনোভাবেই এখানে যেন কোনো ধরনের ছাড় না দেয়। 80% জনগণ বলেছে যে ইরান যেন হরমুজের অধিকার বজায় রাখে। 79 জনগণ বলেছে ইরান যেন কোনোভাবেই তার মিসাইল ক্যাপাবিলিটি রিডিউস না করে। তো এখন ইরানের কি কোনো সরকার আছে যে এই জনমত গুলাকে উপেক্ষা করে কোনো নেগোসিয়েশন করতে পারবে? আমার ধারণা পারবে না। একই সাথে তারা ওবামার সাথে ইরানের যে ট্রিটিটা হয়েছিল 2015 সালে, সেটা যদি আপনারা দেখেন, এই ওবামার সাথে যে ট্রিটিটা হয়েছিল, এটা পড়লে এটা কিন্তু ইরানের জন্য এটা একটা অপমানজনক ট্রিটি ছিল। ওই ট্রিটিটা যদি পুরাটা পড়া হয়, দেখা যাবে যে ওবামার আমলে 2015 সালে যে চুক্তিটা করেছিল, এটা ইরানের জন্য একটা আসলে একটা মানে আহ, একটা একটা মাথা নিচু করে থাকার মতো একটা ট্রিটি ছিল। তারপরেও ইরান সেটা মেনে নিয়েছিল। কারণ হলো ওই ট্রিটির পক্ষে রাশিয়া ছিল। তখন রাশিয়া ছিল, চীনও এত শক্তিশালী ছিল না। তো ইরান মোটামুটি একা ছিল, যে কারণে সে ওই চুক্তিটা মেনে নিয়েছিল। এবং ওই চুক্তির কারণেই কিন্তু ইরানের এখন তো যে ইউরেনিয়াম নিয়ে আলাপ হচ্ছে 460 কেজি, ওই চুক্তির পরে ইরান কিন্তু 28,000, 28,000 পাউন্ড ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দিয়েছিল ওই চুক্তির পরে। তো এবং যে চুক্তিটা এর পরে হলো, যে যে নেগোসিয়েট টেবিলে যেটা বসেছিল, যার পরে এই বর্তমান যুদ্ধ শুরু হলো, এই চুক্তিটাও ইরানের জন্য যথেষ্ট অপমানজনক ছিল।
আমার বলার উদ্দেশ্যটা হলো ওই চুক্তি করেও আমেরিকার মন পাওয়া যায় নাই, ওই রকম একটা সাবমিসিভ চুক্তি করেও আমেরিকার মন পাওয়া যায় নাই। এ কারণেই ইরানের জনগণ এখন আর ওই ধরনের চুক্তিতে রাজি নাই, এবং তারা স্ট্রেট একটা সিগন্যাল দিয়ে দিছে। তারা মিডল ইস্টের হিস্ট্রিটা দেখেছে, এই মিডল ইস্টের হিস্ট্রি দেখেছে যে এখানে মিডল ইস্টের প্রত্যেকটা দেশ আমেরিকার মাধ্যমে কিভাবে সাফার করেছে এবং প্রত্যেকটা দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে তারা দেখেছে ইসরায়েল এই সিজফায়ার বিষয়টাকে ইসরায়েল কোন দৃষ্টিতে দেখে। গত 3 বছরে গাজার সিজফায়ারের পরেও, গত 2 বছরে গাজার সিজফায়ারের পরেও সেখানে 15,000 সিজফায়ার ভায়োলেশন হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্টে আছে। ইরানের জনগণ লিবিয়ার পরিণতি দেখেছে, যে আমেরিকার সাথে আমেরিকাকে বিশ্বাস করে চুক্তি করলে ফলাফল কি হয়। এবং একই সাথে তারা এই নেগোসিয়েশন টিমটা নিয়েও একটা বড় ধরনের অবজেকশন জানিয়েছে। এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের যে স্পিকার ছিলেন তিনিও বলেছেন। উনি বলেছেন যে আমরা পাকিস্তানে যে যখন নেগোসিয়েশন টেবিলে গেলাম, ওখানে আমরা দেখলাম যে ওখানে ভাইস প্রেসিডেন্ট ভেন্স এবং বাকি যে দুজন ছিলেন, জ্যারেড কুশনার এবং স্টিভ হুইটকফ, তাদের ভিতরে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাই। এবং একই সাথে বলেছেন যে আমি যখন টেবিলের ওপাশে ওই স্টিভ হুইটকফ কিংবা জ্যারেড কুশনারকে দেখতাম, আমার মনে হতো যে আমি নেতানিয়াহুর সাথে নেগোসিয়েশন করছি টেবিলের ওপাশে। তো একই সাথে এরকম। এবং উনি বলছেন যে একটা নেগোসিয়েশন করতে গেলে একটা টিম লাগে, টেকনিক্যাল লোকজনও লাগে। যেমন এই যে ইউরেনিয়াম ইস্যুগুলো, ইউরেনিয়ামটা একটা কোর ইস্যু, এই ইউরেনিয়াম ইস্যুগুলো নিয়ে যে আমরা আলাপ করব, আমরা তো 72 জনের একটা বড় টিম নিয়ে গিয়েছিলাম, এখানে প্রচুর টেকনিক্যাল লোক ছিল। আমেরিকার ওই টেবিলে ইউরেনিয়াম ইস্যু নিয়ে আলাপ করার মতো কোনো টেকনিক্যাল লোকজন ছিল না ওখানে। তো এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবে, এগুলো এখানে তো অনেক টেকনিক্যাল বিষয় আছে, অনেক টেকনোলজিক্যাল বিষয় আছে। তো তার মানে আমেরিকা গেছেই ওই টেবিলে যে তার ইচ্ছা মতো একটা নেগোসিয়েশন আমাদের উপরে চাপিয়ে দিতে, এবং আমরা এটা চাই না।